সালের নির্বাচনে তিনজন নায়ক ছিল। একজন ছিল বেনজির আহমেদ সাহেব, তৎকালীন আইজিপি। আরেকজন ছিলেন সেনাবাহিনীর প্রধান, তৎকালীন জেনারেল আজিজ। আর আরেকজন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, এটা জেনারেল আজিজকে আমেরিকা স্যাংশন দিয়েছে। কি জন্য দিয়েছে, কেন দিয়েছে, তো তারাই জানে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিসা নীতি নয়, অন্য কোনো কারণে। অন্য কারণ কি দুর্নীতি, অন্য কোনো কারণ? ওই দুদক তো কোনো কথা বলছে না। আর বেনজির আহমেদ সাহেবকে এত সম্পদের মালিক চিন্তা করা যায়? এই সবই কিন্তু 18 সালে এই সরকারকে, বর্তমান সরকার অবৈধভাবে নির্বাচন করে দিয়েছে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে। এই দুটো দেখেন, এই সরকার ক্ষমতা থাকতেই তাদের পরিণতি দেখেন। আর আরেকজন বাকি আছে, সেই সময় প্রধান নির্বাচন কমিশনার। এরপরে আসবে, আমি মনে করি তারও সম্পদ হিসাব দেখা উচিত। দেখুন, তারও এরকম অনেক অবৈধ সম্পদ আছে। আর তৎকালীন ডিসি যারা এই নির্বাচনটা, ভুয়া নির্বাচনটা, অবৈধ নির্বাচনটা, ভোট নির্বাচনটা ব্যবস্থা করেছিল, ডিসি, এসপি, ওদেরও বোধহয় তাদের সম্পদের তদন্ত করা উচিত। আমার মনে হয় কিছুটা জাতি সান্ত্বনা পাবে। এবং বেনজির সাহেব কেন সরকারের পক্ষে এত তৎপর ছিলেন 18 সালের নির্বাচনে, বাইরে আমি প্রধান থেকে থাকা অবস্থায়? কারণ সরকার তাকে সুবিধা দিয়েছে, বেনিফিট দিয়েছে। একটা পুলিশ অফিসার তো এত টাকার মালিক হওয়ার কথা না, এত সম্পদের মালিক হওয়ার কথা না। তারপর আমি কিন্তু ভয় পাচ্ছি শেষ পর্যন্ত সরকার আবার তাদের রক্ষা করে কিনা। আওয়ামী লীগ সরকারের একটা গুণ আছে, যারা ওদেরকে সাহায্য করে অবৈধ কোনো কাজে, বিশেষ করে নির্বাচনে, ওদেরকে প্রতিদান দেয়। প্রতিদানটা হয়তো শেষ পর্যন্ত আবার তাদেরকে খালাস করে দেয় নাকি। দুদক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি, শেষ পর্যন্ত দুদক কি করে, কারণ দুদকের বিশ্বাস করতে পারবেন না। ইংল্যান্ডে যেরকম এই বৃষ্টি, এই রোদ আনপ্রেডিক্টেবল, বাংলাদেশের দুদকে একই অবস্থা। তারা কারো দেখেন, তারা কিন্তু ঠিক নাই, এক সময় একরকম অ্যাকশনে যায়, সরকারের সঙ্গে সঙ্গে তারা নড়াচড়া করে। তো আমি মনে করি আরো যারা কর্মকর্তা আছে, ডিসি আছে, নির্বাচন কমিশন আছে, সেই সময় তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং দেশে গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের রাষ্ট্রীয় যেসব সংস্থাকে সরকার অবৈধভাবে ব্যবহার করেছিল ক্ষমতা রাখার জন্য 18 সালে, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং 24 সালেও যেসব প্রধান নির্বাচন কমিশন সহ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা যারা জড়িত আছে, তাদের ব্যাপারেও কিন্তু আমি মনে করি তদন্ত হওয়া উচিত। সবাই দেখবেন যে তাদের সরকারের যে সুযোগ সুবিধা দিয়েছে, অবৈধ অনেক সম্পদ পাবেন সনায় বেনামে। আমি জানি না সরকারি ব্যবস্থা করবে কিনা, বা দুদক সত্যিকার অর্থে যদি স্বাধীন হয়ে থাকে এবং যদি অনেক আগে একজন দুদকের চেয়ারম্যান বলছিল দুদকের দাঁত নাই, দাঁতবিহীন দুদক, দাঁত উঠছে কিনা জানি না, যদি দাঁত উঠে থাকে, যদি আমি মনে করি রাষ্ট্রীয় যেসব নির্বাচন, রাষ্ট্রীয় যে কর্মকর্তারা তারা যে অন্যায় করছে সে ব্যাপারে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শুধু তাই নয়, অনেক বিরোধী শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এখন ভোট লাভের কোনো খবর আসেনি তো, ভোট লাভ, পরিমণি, সেগুলোতে এখনো কোনো বিরোধী সাহেবের, সেগুলো নিয়ে কোনো এখনো খবর পাচ্ছি না। আমরা জাতীয় অপেক্ষা করতেছি ভোট লাভে কি হচ্ছে না হচ্ছে, ভোট লাভের মালিকানা কে, কি করছে না করছে, সেগুলো জানার জন্য সমস্ত দিকে সরকার আটকে গেছে। এই আজিজি বলেন আর বেনজির বলেন, উনি তো বানিয়েছেন।
আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কে গুণগতভাবে পরিবর্তন করতে পারি। দায়কার বলেন তো বেগম জিয়ার। এই যে বেনজিরকে এত দূর নিয়ে এসছেন উনি, সাইফুল্লাহ সাহেবের, উনি কি আজিজকে চিফ অফ স্টাফ বানিয়েছেন? গণতন্ত্র মঞ্চের সমস্ত জিনিসটা তার ক্রিয়েশন। এই আজিজি বলেন আর বেনজির বলেন, উনি তো বানিয়েছেন। এদের দুর্নীতির দায়ে যে করা হয়েছে, আজিজ সাহেবের দুর্নীতিটা কখন? যখন উনি বিডিআর বা বিজিবি চিফ ছিলেন অথবা আরবি চিফ ছিলেন, সেইটাই তো অভিযোগ। বলেন যে অভিযোগের কথা বলে যে সর্বৈব মিথ্যা, ওই এডিটার্স গিল্ডের মতো কিছু চামচা সম্পাদক আর মালিকদের কথা শুনলে আমরা বলছিলাম, নিজেরা, ওটা আমেরিকা নয়, নিজেরা বেনজিরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। সম্পত্তি কতখানি? 342 বিঘা। আরো কি কি আছে জানা যায়নি। আবার ব্যাংক এখন জব্দ করেছে। আমি ধরে নিয়েছি ব্যাংক এত দেরি করে করলো কেন বলেন তো? সুব্রত করতে পারতো না? আমি কালকে এক জায়গায়, আমি আর সুব্রতদা একসাথেই ছিলাম, সেখানে আমি কথা তুলেছি। সুমোটো এই জব্দ করা যেত না সাথে সাথে, কিন্তু সময় দেওয়া হলো কেন? ব্যাংকে কত কোটি টাকা আছে, কত শত কোটি টাকা আছে, পার্টনার করে দিয়ে যান, তাই তো? তাছাড়া দেরি করবার কারণ কি? তারপরে বন্ধ করলেন। এত বড় দুর্নীতির পরে ওদের কোনো কথা নেই। আন্তর্জাতিক ভাবে তাদের কোনো বন্ধু আছে এখন? আমেরিকা তো নাই, ইউরোপিয়ান ইউনিয়ন নাই। ভারতের সাথে বলেছিল আজীবনের বন্ধুত্ব, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। যখনই তিস্তায় দিতে যায় উড়ে উড়ে ফরেন সেক্রেটারি আসেন। এইবার এসে বলেছে না, আমরাই টাকা দেবো, ওদের টাকা নিও না। ছোটবেলা কারবালার কাহিনী পড়েছেন না? ইমাম হোসেনের দুধ যাচ্ছেন ঘোড়া নিয়ে বিবি জয়নবের কাছে বিয়ের প্রস্তাব দিতে। পথের মধ্যে আরেকজন থেমেছে, সে হচ্ছে ইয়াজিদের প্রতিনিধি। সে বলল তুমি যখন যাচ্ছ আমার পয়গামটাও নিয়ে যাও। এই দুই পয়গাম একত্রে নিয়ে যাওয়ার পরে কারবালার যুদ্ধের ঘটনা। এইখানে আমি বলি, চায়না আগেই বলেছে তারা দেবে, প্রপোজাল দিতে বলেছে সরকার, এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্টও করেছে। কত টাকা লাগবে সব হিসাব, কি কি করবে সব দিয়েছে। এরপরে ওরা এসে বলছে না, আমরাই টাকা দিতে চাই, সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার মানে সমস্ত দিকে সরকার আটকে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় ততই ভালো, সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে। আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কে গুণগতভাবে পরিবর্তন করতে পারি। এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি। কারণ যদি কনফিডেন্সের অভাব হয় সহযোগিতা করতে পারি, কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে, ঘরে বসে থাকবো না। মনে করি, বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে যদি নামি, আমরা নেমে আছি, কিন্তু আরো বেশি মানুষের কাছে যেতে পারি, তাহলে একসময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা সবচেয়ে বড় ঘটনা। আমরা কোনোদিন নামই শুনিনি। পরে জানতে পারছি যে খুলনার বা ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের অত্যন্ত ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল সে ব্যক্তি। এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না না, এখানে ভারতের কোনো ইনভলভ নাই। বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত, এবং আমরা তারই পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এই যে আনোয়ারুল আজিম আনার, ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল, এই কারণে করা যায়। আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায়, আর সেখানে যদি সরকারি স্টেট যদি তাকে নিরাপত্তা দেয়, কোন ভদ্রলোক সেখানটায় মানে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমরা বাংলাদেশে যাদেরকে মাফিয়া বলে চিনি, যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে, সেখানে আর ওই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারে না, সেখানে রাজনীতি করতে পারে না। যা ঘটনা এখন আমরা জানতে পারছি, আমরা কোনোদিন নামই শুনিনি। পরে জানতে পারছি যে খুলনার বা ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের অত্যন্ত ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল সে ব্যক্তি। সেই ব্যক্তি একটি দলের পাচ্ছে, নমিনেশন পেয়ে, তাও কি 3 বার। তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা সবচেয়ে বড় ঘটনা। আর ওইখানে এই যে মানে এত বড় একটা মার্ডার আপনার কলকাতায়, তো এখানে
কিভাবে এটা সম্ভব হচ্ছে, কেন এটা সম্ভব হচ্ছে? আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না না, এখানে এখানে ভারতের কোনো ইনভলভ নাই, অর্থাৎ ঘোরার আগে গাড়ি জড়িয়ে দিলেন। তো ঘটনাটা তো নিশ্চয়ই আরো বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। সে যে টাইপের লোক হোক না কেন, তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় যেটাই হোক, আপনার একটা তো অবৈধ সরকারের দামি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে তার পিঠে। তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছেন, তার পাসপোর্ট আছে, তার নিরাপত্তা, তার চলাচল, এটা কি সেই দেশের লোকরা ইয়ে করেনি, যাচাই করেনি? সেখানকার গোয়েন্দা বাহিনী, সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি বিভিন্ন খালে বিলে ফেলা হয়েছে, সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। যে সন্দেহ করে যাকে ধরা হচ্ছে, বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কি যেন নামটা, কি কষায় কি যেন নাম, যাই, হ্যাঁ। তাহলে এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কি করে? আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্ন ভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে। অনেকের নাম শুনছে এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জানে। প্রভাবে উপকূলবর্তী এলাকা এবার জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি। মানুষের পান বেড়িবাঁধ ভেঙে গেছে, ভেসে গেছে, অনেক চিংড়ি ঘের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে, বৈদ্যুতিক লাইন, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় সংসদ সদস্য, জনগণ, জনপ্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা। আমরা এখনো আবার আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন, উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন, এটা তিনি নিজেই বলেছেন। ঘূর্ণিঝড় সহ যে কোনো দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং সরকার দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণের তৎপর থাকা এবং মানুষকে সরিয়ে নেওয়ার যে পূর্ব প্রস্তুতি, সেটা যথাসময় সম্পন্ন করা, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। সার্বিকভাবে একথা প্রমাণিত গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সময় উপযোগী পদক্ষেপ
বাস্তবায়নের কারণে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবিলায় প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশের সাফল্য আজকে সারা দুনিয়া প্রশংসিত হয়েছে, প্রশংসিত হচ্ছে। প্রাইম মিনিস্টার যখন যাবেন তখন আমাদের অনেকেই যাবে, তিনি আমাদের সভাপতি। আমাদের যে বিভাগীয় টিমগুলো তারা যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকার খোঁজ খবর নিচ্ছে এবং তারাও আবহাওয়ার উন্নতি হলে ওইসব এলাকা পরিদর্শনে যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা করবেন। আমরা আমাদের অভিজ্ঞতা, বাংলাদেশের যে বাস্তবতা, ঝড়ে জলোচ্ছ্বাসে দুর্যোগে বন্যা, এসব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির কথাই আমি বলি, বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে। তারা ফটো সেশন করে, ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো সেশন করা, এমনকি কক্সবাজারে যে রোহিঙ্গারা স্রোতের মতো এসেছে বাংলাদেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন এবং তিনি আমাদের সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তখনও আমরা দিনের পর দিন, মাসের পর মাস প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের পাশে ছিলাম। তখন দেখা গেছে তারা একদিন, বড় জোর দুদিন তারা ওখানে লোক দেখানো ফটো সেশন করেছে। বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নেই, তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। গত 19 তারিখে নির্বাচনে তিনি হেরে গেছেন দ্বীপজলের কাছে। সেখানে ভোটের রেশিও অনুসারে তিনি পেয়েছেন 209 ভোট এবং তার যে প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছে নির্বাচিত বলে ঘোষণা করেছেন দ্বীপজল, তিনি পেয়েছেন 225 ভোট। হ্যাঁ, সেই অবস্থার মধ্যে নিপুণ একটি অভিনন্দন জানিয়েছে দ্বীপজলকে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কাজে ফুলের মালাও তাকে দ্বীপজলকে দিয়েছেন তারপর দিন, নির্বাচনের পরের দিন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তিনি আবার এখানে একটা রিট পিটিশন দাখিল করেছেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, তিনি সমস্ত নির্বাচন বাতিল চেয়েছেন। কিন্তু আদালত একটি আদেশ দিয়েছেন, শুধু সেক্রেটারি পদটিকে স্থগিত করেছেন। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট 3টি সভা পূর্ণ কমিটি যারা নির্বাচিত হয়েছে তারা অলরেডি সমাপ্ত করেছে। এটা আজকে শুনানির জন্য ছিল। আমরা এসটি ব্যাংকের দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু পিটিশনের পক্ষে, রিটকারীর পক্ষের আইনজীবী আজকে সময় চেয়েছেন, কালকে আবার শুনানির জন্য ধার্য আছে। গত বছরও একই কাণ্ড করেছেন নির্বাচন নিয়ে। তিনি গত বছরও জায়েদ নির্বাচিত হয়েছে, জায়েদ খান, কিন্তু আবার তিনি একটা রিপিটিশন করে টুরে একটা আবার তিনি সেইভাবে করে আবার তিনি আবার ক্ষমতা ধরে রেখেছেন। সেরকম কি উদ্দেশ্য বলো?
তিনি চাচ্ছেন, এখন আইন যা বলে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলেই তো আমরা সর্বোচ্চ আদালতের কাছে গিয়েছি। Subscribe with share and like. Press the bell icon. Thank you.